আসসালামু আলাইকুম সবাইকে। প্রফেসর স্বামী গল্পের 34 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আইমানের ভার্সিটির পেছনে সেই পুকুর পাড়ে বেঞ্চে বসে আছে আনিকা। বসে থাকতে থাকতে মেয়েটার কোমর অসাড় হয়ে আসছে, বিরক্তিতে মাথাচাড়া দিয়ে উঠছে। অপেক্ষা করতে আর ধৈর্য কুলাচ্ছে না, বসা হতে দাঁড়িয়ে পায়চারি করতে লাগলো, এদিক ওদিক ঘাড় নাড়াচ্ছে। অথচ আইমানের কোনো হদিশ নেই। রাগের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একটা গাছের পাশে দাঁড়িয়ে গাছের পাতা ছিঁড়তে শুরু করলো, আবার কখনো নখ দিয়ে গাছের ছাল খুঁড়তে লাগলো। ঢাকা শহরের রাস্তার মাঝে কিছু গাছের সারি দেখা যায়। যদিও শহরের গাছপালার সংখ্যা নগণ্য, তবে এই অল্প গাছগুলো শহরের যান্ত্রিক জীবনকে খানিকটা প্রশান্তি দেয়। গাছের পাতাগুলোতে হালকা বাতাস খেলে যায়, আর সেই সাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন শহরের কোলাহলের মধ্যে শান্তির মূর্ত প্রতীক। আইমান আরো কিছুক্ষণ পর আসলো। আইমানকে দেখে আনিকার আগে ফুসফুস করতে করতে বলল, কখন আসতে বলেছিলেন আর আপনি এখন আসছেন? দেরি করে যখন আসবেন তাহলে এত তাড়াতাড়ি আসতে বলার কি দরকার ছিল? আইমান হাঁপাচ্ছে, দৌড়ে এসেছে বলে নিঃশ্বাস দ্রুত গতিতে হচ্ছে, কোনো কোনো শ্বাস টানছে। ভার্সিটির ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে বেঞ্চে বসে পড়লো, বোতল বের করে ঢকঢক করে পানি খেয়ে শান্ত হলো। আনিকাকে ইশারায় বসতে বলল, আনিকা বসলো। আইমান ব্যগ্র গলায় বলে ওঠে, টাইম মতো আসতে চেয়েছিলাম, কিন্তু স্পেশাল ক্লাস ছিল সেজন্য আসতে লেট হয়ে গিয়েছে। ক্লাস না করে চলে আসতে চেয়েছিলাম, তবে স্যারের জন্য সম্ভব হয়নি, খুব খুব সরি। আনিকা বলল, ওকে, এবার বলুন কেন ডেকেছেন? আইমান বলল, কেন ডেকেছি মানে? তোমাকে দেয়া টাইম শেষ, ভুলে গিয়েছো? আনিকা বলল, না ভুলিনি। আইমান বলল, তো বলো কি সিদ্ধান্ত নিয়েছো? আনিকা বলল, কিসের সিদ্ধান্ত? আইমান ভ্রু কুচকে ফেললো, চওড়া গলায় বলল, বুঝেও না বোঝার ঢং করছো। তোমাকে ভাবার জন্য সময় দিয়েছিলাম, আমাকে ভালোবাসবে কিনা সেটার জন্য। ভালো না বাসলেও প্রবলেম নেই, আমার একার ভালোবাসাই যথেষ্ট, শুধু বিয়ের জন্য হ্যাঁ বললেই চলবে। আনিকা ভেংচি কাটে ব্যঙ্গাত্মক করে জবাব দিল, রাজি না হলে কি করবেন? এমন ভাবে বলছেন যেন আমি আপনাকে গ্রহণ করতে বাধ্য। আইমান বলল, অবশ্যই তুমি বাধ্য, আমি ছাড়া তোমার সেকেন্ড কোনো ওয়ে নেই। সো ভাওতাবাজি বাদ দিয়ে আসল কথা বলো। আনিকা ভাবলেশীন ভাবে জানালো, আপনাকে আমার পছন্দ না। আইমান ফটাফট মুখ ঝামটি মেরে উত্তর দিল, আমাকে পছন্দ নাকি জানতে চাইনি, তোমার ফাইনাল এক্সামের আগে আমাদের এঙ্গেজমেন্ট হবে, তার জন্য তুমি প্রস্তুত কিনা সেটা বলো। আনিকা হতভম্ব হয়ে গেল, ছাজ নিয়ে তিরিক্ষি মেজাজে বলল, যেখানে আমি আপনাকেই পছন্দ করি না, সেখানে আপনার সাথে এঙ্গেজমেন্টের জন্য হ্যাঁ বলবো কিভাবে? ভারী আশ্চর্যজনক মানুষ তো আপনি। আইমান বলল, বেশি কথা ভালো লাগছে না, আজকে লাঞ্চ করিনি, ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তুমি মেয়ে ভাঙবে কি মচকাবে না? আমি জানি তুমি আমাকে পছন্দ করে ফেলেছো, আর এখন অ্যাটিটিউড দেখিয়ে মুখে তেজ ফুটিয়ে অস্বীকার করছো। আনিকা গাছাড়া ভাবে অন্যদিকে চেয়ে বলল, আমার বয়ে গেছে আপনাকে পছন্দ করতে। আনিকার কোমর পেঁচিয়ে এক ঝটকায় কাছে টেনে নিল আইমান, একদম কাছে, যতটা কাছে গেলে দুজন ভিন্ন লিঙ্গের মানুষের গাত্রে গাত্রে স্বল্প বাসনা স্থূলকায়ে জন্ম নেয়। দুজনের শ্বাস প্রশ্বাস একে অপরের মুখে আসছে পড়ছে। আনিকার নাকের সাথে আইমানের নাক লেগে আছে, আর কপালে কপাল, চার জোড়া পিভট ঠোঁট মাত্র অল্প একটু দূরে। আইমানের সুগভীর স্পষ্ট প্রকাশযোগ্য অক্ষিপট আনিকার কাজল কালো অক্ষিপটে নিবদ্ধ। আনিকার তনুমন কেঁপে ওঠে। আইমানের ছোঁয়ায় শরীর বরফখণ্ডের মতো জমে গিয়েছে, নয়তো আনিকার শরীর নাড়াতে পারছে না কেন? বুকের মতো ধকধকানো তবলা বাজছে, হাত পা থরথর করে কাঁপছে, মাথা ঝিমঝিম করছে। আনিকা কাপাকাপিকে প্রাধান্য দিল না আইমান, এভাবে থেকে হিসিস করে বলল, পছন্দ করো কিনা সেটা তো আমার একটা ছোট্ট কলে তোমার এখানে ছুটে আসতে প্রমাণিত হয়েছে। তুমি চাইলে আমার কল ইগনোর করতে পারতে, ভার্সিটির পুকুর পাড়ে একা একা বসে থাকারও প্রয়োজন ছিল না। তুমি ভীষণ স্মার্ট মেয়ে, আমার কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে, যতই হোক পুরুষ মানুষ, তোমার মনে আমাকে নিয়ে এসব চিন্তা বিরাজমান হতে পারতো, তবে হয়নি, কারণ তোমার মন জানে আমি ওরকম টাইপের ছেলে নই। তুমি বাইরে প্রকাশ করো তুমি আমার কথা কাজে বিরক্ত, কিন্তু সত্যবাণী হলো তুমি সবসময় আমার সকল কথা মনোযোগ সহিত শ্রবণ করো, আমার দৃষ্টির অগোচরে মিটিমিটি হাসো। তবুও তুমি হয়তো জানো না, তোমার ওই শ্যামলাটে মুখের হাসি আইমানের নজরে এড়ায়নি। আমি সত্যিই বুঝতে পারি না কিভাবে তোমার মায়ে আটকে গিয়েছি। মায়ের শব্দটা বড্ড খারাপ, একবার কারো মায়ে আটকালে তাকে ছাড়া কিছু ভাবতে ইচ্ছে করে না। আনিকা এতক্ষণ চোখ বন্ধ করেছিল, আইমানের কথায় সমাপ্তি হতে আস্তে আস্তে চোখ মেলে চাই। আইমান এখনো ওর দিকে একরাশ মুগ্ধতার সময় চেয়ে আছে। আইমানের গভীর চাউনিতে দৃষ্টি রেখে আলগোছে কোমর থেকে হাতটা ছাড়িয়ে নিল, উঠে দাঁড়িয়ে আইমানের থেকে দূরত্ব বজায় রাখলো, মুখে কোনো কথা ফুটলো না, বার কয়েক জোরে জোরে শ্বাস টানলো। আইমানও দাঁড়িয়ে পড়লো, শ্লেষরে পুনরায় জিজ্ঞেস করলো, উত্তর দিচ্ছে না কেন আনিকা? কিছু তো বলো। নিজেকে সামলে আনিকা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে বলল, আপনি ভীষণ চালাক। আইমান বলল, কার সাথে চালাকি করেছি? আনিকা বলল, আপনি সবার আগে আমার বাবাকে হাত করলেন, তাকে ইমোশনাল করে কথাবার্তা বলে বশ করলেন, এরপর আমাকে পটানোর মিশন শুরু করেছেন, চমৎকার। আইমান বলল, আমি জানতাম তুমি তোমার বাবার কথা অনেক মানো, তার কথা তুমি ফেলতে পারো না, তাই ভাবলাম হবু শ্বশুরকে আগে পটানো যাক, তবে তোমার বাবাকে আমার মনের যেসব কথা বলেছি সেগুলো সত্যি ছিল। আনিকা বলল, ওই দিন আপনার সাথে বাবার কথোপকথন সব শুনেছিলাম, আপনি আমার উপর রাগ দেখিয়ে না খেয়ে চলে গিয়েছিলেন। আইমানের মুখভঙ্গি স্বাভাবিক, আনিকা ভেবেছিল আইমান অবাক হবে, এরকম কিছুই হলো না। ফারিকি নিঃশ্বাস ছেড়ে আইমান বলল, তুমি দরজার বাইরে চোরের মতো দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে সেটা আমি জানি। আনিকার চক্ষুদ্বয় বড় বড় করে তাকায়, অবাক হয়ে প্রশ্ন করলো, কিভাবে? আইমান ঠোঁট
বাঁকিয়ে হাসলো, কণ্ঠ খাদে এনে উৎফুল্লতা নিয়ে জানাই, দরজা বাইরে তোমার ওনার একাংশ দেখা যাচ্ছিল। আনিকা আর কিছু বলল না। দুজনের মধ্যে পিনপিনে নীরবতা বিরাজ করছে। পুকুরের টলমলে পানিতে নজর বুলিয়ে আনিকা বলল, সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে ফিরতে হবে, বাবা চিন্তা করবেন। আয়মান বলল, আনিকা হেয়ালি ভালো লাগছে না, তোমার বাবা আমাকে মেনে নিয়েছে, এখন তুমি বললে আমাদের ফ্যামিলি নিয়ে তোমাদের বাড়িতে যাব। আনিকা বলল, পরে বলবো। আয়মান বলল, পরে না বলে এখন বলো, ভাবার জন্য তো এতদিন সময় দিয়েছিলাম। আনিকা বলল, আমার পরীক্ষা শেষ হোক, তাছাড়া আপনার অনার্স এখনো কমপ্লিট হয়নি। আয়মান বলল, এখনই বিয়ে করে বাসর করে ফেলতে যাচ্ছি নাকি, জাস্ট এঙ্গেজমেন্ট করিয়ে রাখবো। একটু থেমে উচ্ছ্বাসিত কণ্ঠে আয়মান হাসি মুখে বলল, ওই তার মানে তুমি রাজি, আমাদের পরীক্ষার জন্য দ্বিধায় ভুগছো? আনিকা থতমত খেয়ে যাই, শুকনো ডুব গিলল। ভেতরের উত্তেজনা আয়মানের সামনে প্রকাশ করলো না, গম্ভীর কণ্ঠে বলল, মোটেই না, আপনাকে তো আমার সহ্যই হয় না। আমার বাবা যেহেতু আপনাকে পছন্দ করে আর আপনি ছেঁচড়ার মতো আমার পিছু পিছু ঘুরেন, তাই দয়া দেখিয়ে ভাবছি আপনার কথায় রাজি হয়ে যাব। আয়মান চোয়াল শক্ত করে উঠে চেঁচিয়ে বলে উঠল, ও হ্যালো, এখানকার মেয়েরা বাবার কথায় নাচে না, নিজেদের পছন্দের ছেলেকেই বিয়ে করে, এসব ফাও এক্সকিউজ অন্যদের বলো, আমাদের না। তুমি আমার প্রেমে পড়ে গিয়েছো, ওভার অ্যাটিটিউডের ঠেলায় স্বীকার করছো না। কথা ঘুরাতে প্রসঙ্গ পাল্টে আনিকা বলল, চলুন বাড়ি ফেরা যাক। আয়মান 2 কদম এগিয়ে কণিকার কাছে আসে, মুখোমুখি দাঁড়িয়ে নিরেচ্ছরে বলল, বাড়িতে তো যাবই, তবে মনে রাখো এ সপ্তাহের মতো ফ্যামিলি নিয়ে তোমাদের বাড়িতে আসছে। আনিকা বলল, এত তাড়াতাড়ি? আয়মান সিরিয়াস কণ্ঠে বলল, আমার অপেক্ষা সহ্য হয় না, ধৈর্য শক্তি কম, কতদিন আর সিঙ্গেল থাকবো? আজ 22টা বছর ধরে বউ বাচ্চাদের মুখ দেখি না, কষ্ট হবে না বলো? আনিকা বলল, আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? আয়মান বলল, আমার মাথা ঠিক হয়ে আছে। বেবি, তোমার মাথা ঠিক নেই, এখনো সিঙ্গেল জীবন পার করছো, লজ্জা করছে না তোমার? আনিকার চক্ষু কপালে উঠে গেছে, বিস্ময় কিংকর্তব্য বিমর্ষে বলে, কি এই ছেলে, শেষে কিনা এক মেন্টাল ছেলে তার কপালে জুটেছে? ছেঁচালো গলায় বলল, কি সব আজে বাজে বকছেন আপনি? সিঙ্গেল থাকতে লজ্জা কেন করবে? সবে ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি, এত ছোট থাকতে বিয়ে করার কি আছে? আয়মান ঠেস মেরে ঠোঁট উল্টে বলে উঠল, ওলে আমার কুচি খুকি শোনারে, তুমি নিজেকে ছোট ভাবছো? জানো, আমার বড় ভাইয়ের বউ বয়সে তোমার থেকে অনেক ছোট, 10ম শ্রেণীতে পড়ে, সে আমার ভাইকে বিয়ে করে বাসর করে ফেলেছে। আনিকা বলল, আমাকে বলছেন কেন? আয়মান বলল, তোমাকেই তো বলবো, কারণ তুমি ভাবির থেকে বড়, বুঝদার মেয়ে মানুষ। পর মুহূর্তে নাক টানার মতো অভিনয় করে কাঁদো কাঁদো গলায় বলল, যেদিন আমার ভাইয়ের বাসরের ব্যবস্থা করে দিয়ে নিজে রুমে এসেছিলাম, সেদিন তোমাকে কত মিস করেছি। মেয়েদের প্রতি আকর্ষিত না হওয়া আমার ভাই কচি বউ পেয়ে রুম থেকে বেরোতেই চায় না, মনে হয় প্রতিদিন ওই বাসর করে। পরপর 2 দিন ভাইকে সকালে গোসল করতে দেখেছি, যদিও কলেজে গেলে সকালে গোসল করে, বাট ভাবিকে ভেজা চুল মুছে বারান্দায় দড়ির মধ্যে তোয়ালে মেলতে দেখেছি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? নিশ্চয়ই প্রতি রাতে ফুটবল খেলে। আনিকা বলল, ইয়া আল্লাহ মাবুদ, ছি, চুপ করুন বজ্জাত ছেলে, নিজের বড় ভাই ভাবির দিকে এভাবে নজর বোলাতে লজ্জা করে না? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি একটা নির্লজ্জ, লজ্জা আপনাকে দেখে লজ্জা পাবে। আয়মান চন্মনে চিনতে দাম্ভিক সহিত বলল, আমি তাদের দিকে নজর রাখতে যাব কোন দুঃখে? বেডরুমের দরজা খোলা ছিল, ভাইকে ডাকতে গিয়ে দেখেছিলাম। তবে তুমি এত চাপ নিও না, মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আমাদের এঙ্গেজমেন্ট হলে তোমার হাতটা পর্যন্ত স্পর্শ করবো না, দূরত্ব মেনটেন করে চলবো, শুধু মাঝে মাঝে 2-1টা চুমুটুমু খাবো, এই আর কি, এছাড়া বেশি কিছু করবো না, যা করার বিয়ের পর করবো। আফটার অল আই এম এ ইনোসেন্ট বয়। বলে ঝুঁকে আনিকার গালে টুপ করে একটা চুমু খেলো, সময় ব্যয় করলো না, তুরন্ত পেছন ফিরে হাঁটা ধরলো। যেতে যেতে হাঁক ছেড়ে আনিকাকে তার পিছু পিছু পা চালাতে বলল। এদিকে আনিকা হা হয়ে তাকিয়ে আছে, আয়মানের ভেজা চুমু আনিকার মসৃণ গালে লেপটে রয়েছে। আনমনে এক হাত গালে রাখলো আনিকা, যেখানটায় আয়মান চুমু খেয়েছে। ফেল করে আয়মানের যাওয়ার দিকে চেয়ে রইল, নিজে হাঁটতে বেমালুম ভুলে গেল। মস্তিষ্কের ভেতর আয়মানের অগোছালো বাক্যগুলো দাপাতাপি করছে, এঙ্গেজমেন্ট হলে দূরত্ব মেনটেন করবে, অথচ চুমু খেতে কোনো সমস্যা নেই। আর এদিকে গরমের রাতের আকাশ যেন প্রকৃতির সৌন্দর্য একটি বিশেষ অভিজ্ঞতা, যা মনকে প্রশান্তি ও শান্তি দেয়। দিনের গরম তাপের পর যখন রাতের অন্ধকার সবকিছু গ্রাস করে, তখন প্রকৃতি এক নতুন রূপে ধরা দেয়। আগুন বুকে হাত গুজে মমের পাশে শটান হয়ে দাঁড়ায়, সে খাতায় কিছু লিখছে। আগুন গম্ভীর কণ্ঠে জানতে চাইলো, পড়া কত দূর মম? মম হক চুকিয়ে যায়, তুরন্ত খাতাটা বন্ধ করে ফেললো, জোরপূর্বক হেসে বলল, এই তো আরেকটু। আগুন ধারাম করে টেবিলের হাতে রাখা স্টিলের স্কেল দিয়ে শব্দ তুললো, কাঠের ডিজাইনের কাঠামোর টেবিলটা ভূমিকম্পের নেই কেঁপে উঠলো। সাথে মোমের পাতলা শরীর গমগম গলায় প্রশ্ন করলো, গত 2.5 ঘন্টা ধরে একই কথা বলছো, আরেকটু, এখনো তোমার পড়া শেষ হয়নি? পড়াটুকুন সোনার গায়ে যার আগে দিয়েছিলাম, এতদিন কি করেছো? পরীক্ষার সময় যে ঘনিয়ে আসছে, মাথায় কি আছে? কিছু বলি না বলে মাথায় চড়ে বসেছ, কথা গায়ে মাখো না। মম চুপসানো মুখে ভীতিকর নজরে বলল, কোথায় আপনার মাথায় চড়েছি? আমি তো চেয়ারে বসে আছি। আগুন ভেবাচাকা খেয়ে গেল, সে সিরিয়াস কথা বলছে আর এই মেয়ে। ফুস করে তপ্ত শ্বাস টানলো, তীক্ষ্ণ দৃষ্টিতে টেবিলে রাখা খাতার উপর মোমের হাতটা পরক করলো, শক্ত করে খাতাটা ধরে রেখেছে। তারপর বলল, দেখি খাতাটা দাও তো। মোমের ছোট্ট কায়া ধর ফুরিয়ে ওঠে, শুকনো রোগ গিলে মেকে এসে বলল, খাতা নিয়ে আপনি কি করবেন? আগুন বলল, সেটা আমি বুঝে নেব। মোম দিল না, আগুন অপেক্ষা করলো না, টান দিয়ে খাতাটা নিয়ে নিল। অল্প সংখ্যক পৃষ্ঠা উল্টাতে চোখের সামনে দৃশ্যমান হলো এবড়োথেবড়ো আঁকা একটা মানুষের ছবি। ছবিটার নিচে গোটা গোটা অক্ষরে লেখাগুলো আগুন স্বীয় কণ্ঠস্বরে উচ্চারণ করলো, কুমড়ো মার্কা গুমড়ো মুখ মাস্টার মশাই, আপনি এত রাগী কেন? কথায় কথায় ধমক দেন কেন?
আপনি যখন ধমক দেন তখন আমি পচা পান্তা ভাতের মতো স্বাদ পাই, যখন রাগী গলায় কথা বলেন তখন আমি অটোরিকশার ঠেডের ঠেডের আওয়াজ শুনতে পাই, যখন শাসন করেন তখন আমি তিতা করলার গন্ধ পাই, যা তিতা হলেও স্বাস্থ্যকর, যখন আমার যত্ন করেন তখন আমি বাবা মায়ের ছায়া দেখতে পাই, যখন আপনি আদর করেন তখন। লাস্টের লাইনের বাক্য অসম্পূর্ণ। মনোযোগ সহকারে পুরো লেখাটা পড়লো আগুন। রুকুসকে সুগভীর চাউনিতে তাকালো মোমের দিকে। মোম সহসা জিভ কাটলো, চোখ খিচে চোখ বন্ধ করে রাখলো। লজ্জায় হাঁপফাঁস লাগছে। মোমের কর্ণগোচরে ভেসে আসলো আগুনের ভরাট কণ্ঠস্বর। তারপর বলল, তুমি পড়া রেখে খাতার মধ্যে এসব হাবিজাবি লিখেছিলে? তোমার সাহস দেখে আমি রীতিমতো হতবিম্বল হয়ে যাচ্ছি। মোম চোখ খুলে ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়, মাথা নিচু করে আচমকা ফুপিয়ে কেঁদে উঠল। এতে আগুনের ভাবান্তর কোনো কিছুই লক্ষ্য করা গেল না, বরং মুখবিবরে ফুটে উঠল বিরক্তিকর ভাব। তারপর বলল, আর কিছু পারো আর না পারো, ফেস ফেস করে কান্নাকাটি করতে ভালোই পারো, একদম কান্না করবে না? কান্না করার মতো কিছু হয়েছে? প্রশ্ন করেছি, উত্তর দিবে। মম কোনো টু শব্দ করলো না, এক মনে কেঁদেই চলেছে। কোনো পাপড়িযুক্ত নয়নজোড়া চোখের জলে ভিজে জুবুথুবু হয়ে রয়েছে, নাকটা লাল হয়ে গিয়েছে, ঠোঁট ফুলিয়ে কাঁদছে তো কাঁদছেই, নার টুপে রক্ত জবা ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে। সেদিকে নজর পড়তে আগুনের ঘুর লেগে যাচ্ছে। আজকে নিজের কামকতা অগ্রাহ্য করে গম্ভীর কণ্ঠে বলল, কি পেয়েছোটা কি তুমি? এভাবে কেঁদে কেঁদে নিষ্পাপ মুখশ্রী বানিয়ে ফেললে আমি বারবার গলে যাব? এরকম কিছু ভেবে থাকলে সেটা তোমার ভুল ধারণা। মম নাক টেনে ভাঙা গলায় বলল, খাবো, ক্ষুধা পেয়েছে। আগুন অবিশ্বাস্য নিষ্প্রভ চোখে চেয়ে থাকলো। এতক্ষণ ধরে কাকে কি বললো? তেজি গলায় বলে ওঠে, খেতে হবে না, এক রাত না খেলে কিছু হবে না, আজকে পরানা দিয়ে খাওয়া ঘুম কোনোটাই করতে পারবে না। মম গাল ফুলিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ও পড়াটা সম্পূর্ণ পারে, তবে আগুন জিজ্ঞেস করলে সঠিক উত্তর দিতে পারে না। আগুন প্রশ্ন করে ঘুরিয়ে পেঁচিয়ে, যার দরুন উত্তর কেমন গুলিয়ে যায়। আগুন লম্বা শ্বাস টানে, মোমের চোখের পানি মুছে দেয়, কপালে গাঢ় করে ঠোঁট ছুঁয়ে দিল, বুকের মধ্যে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, এখনো তোমার অর্ধেক সিলেবাস কমপ্লিট হয়নি, কত পড়া বাকি রয়েছে জানো? একদিন পড়বে, 10 দিন পড়বে না, এমন করলে হবে? নিয়মিত পড়াশোনা করতে হবে, তবেই না ভালো রেজাল্ট আশা করা যাবে। মম বলল, আমি পড়েছি তো, কিন্তু আপনি পড়া ধরলে কেমন যেন বলতে পারি না। আগুন বলল, কেন পারো না? মম বলল, সেটা তো আমিও বুঝতে পারি না। আগুন বলল, খাতার মধ্যে ওইসব লিখে সময় নষ্ট করেছো কেন? মম বলল, আর লিখবো না। আগুন বলল, মনে থাকবে? মম বলল, থাকবে। আগুন বুক থেকে মমকে সরিয়ে অঞ্জলি পুটে মমের মুখশ্রী তুলে নিল। চোখে চোখ রেখে অত্যন্ত শীতল গলায় বলল, আমি কি তোমাকে বকেছি নাকি মেরেছি? বলছিলাম না অযাচিত কান্না আমার পছন্দ না, তবুও তুমি কাঁদছো, এরকম কেন করো? মম জবাব দিল না, এখনো মুখ গুমরা করে রেখেছে। আগুন মমের নাকের ডোকে চুমু খেলো, হাত ধরে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে মুচকি হেসে বিড়বিড় করে বলল, কেটে কেটে আমার রাগ পানি করতে উস্তাদিনী, টিক্সটা খারাপ না, ভালোই। আর এদিকে আজ বৃহস্পতিবার, আগুন কলেজ থেকে দুপুরের আগে ফিরে এসেছে। বাসায় এসে মমকে নিয়ে নিজের আসল বাড়িতে চলে গিয়েছে। মিনা বারবার যাওয়ার জন্য তাগিদ দিয়েছেন, এতদিন যেতে পারেনি, সুযোগ ছিল না, মাঝখানে একদিন সাপ্তাহিক ছুটি পেয়েছে, তাই ভাবলো ও বাড়ি থেকে ঘুরে আসা যাক। মম বেশ কিছুদিন ধরে যেতে যাচ্ছে। মেয়েটা সদ্য অসুস্থতা কাটিয়ে উঠেছে, আপনজনদের সহযোগী থাকলে ভালো লাগবে। আমিনের সাথে সামনাসামনি কথা বলা দরকার। ফোন করে আনিকার বিষয়ে জানিয়েছে আগুনকে। সবকিছুর কথা ভেবে আজ মমকে নিয়ে বেরিয়ে পড়লো নিজ বাড়ির উদ্দেশ্যে। মমকে পেয়ে সবাই খুশিতে ফেটে পড়লো, যেন কতদিন পর মেয়েটাকে দেখছে। বাসায় থাকলে সবসময় মিনার কাছাকাছি থাকে, এই যে এখানে এসে মিনার সাথে এটা সেটা বলতে লাগলো। সোনারগাঁয়ে গিয়ে কি কি করেছে, কোথায় কোথায় ঘুরেছে, কত কত নতুন মানুষের সাথে পরিচিত হয়েছে, রাজ্যের সকল কথা বিশ্লেষণ করতে বসে গিয়েছে। মোমের মিষ্টি কণ্ঠে তোতা পাখির মতো বলিগুলো মিনার মনকে পুলকিত করে। মেয়েটা খুব সহজ সরল, একাকিত্ব একদম পছন্দ করে না। মিনা ব্যস্ত থাকলে ময়ূরীর সাথে গল্পগুজব করতে থাকে। রাশেদ বলল, মোম মা, তোমার কপালে ওটা কিসের দাগ? শ্বশুরের কণ্ঠে উদ্বিগ্নতামূলক বাক্য শুনতে পেয়ে মোম চমকে উঠল। রাশেদের কথা মিনা ময়ূরী দৃষ্টি তাক করলো মোমের কপাল বরাবর। দুপুরে লাঞ্চ করে ড্রয়িং রুমে সবাই বসে আছে। আগুন নিজের রুমে যাওয়ার আগে আইমানকে ডেকে তার রুমে যেতে বলেছে। মিনা অস্থির গলায় জিজ্ঞেস করলো, মম তোমার কপাল থেতলেছে কিভাবে? মম স্মিথ এসে আমতা আমতা করে জবাব দিল, পরে গিয়ে ব্যথা পেয়েছিলাম মা। মিনা বেগম বলল, দেখে শুনে হাঁটবে তো নাকি? দেখেছো কতটা আঘাত পেয়েছ? মম বলল, চিন্তা করবেন না, এখন আমি ঠিক আছি। রাশেদ নরম কণ্ঠে বলল, সাবধানে চলবে, তাড়াহুড়ো করার দরকার নেই, ছোট আঘাত পেয়েছো, বেকায়দায় পরে যদি বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন? আমার বড় ছেলের বউ তুমি, আমার ঘরের লক্ষ্মী, তোমার ভালো মন্দ কিছু হলে এর দায়ভার আমার উপর পড়বে। তোমার বাবা বলবে আমরা তোমার প্রতি খেয়াল রাখতে পারছি না, সেজন্য নিজের প্রতি যত্নশীল হও। মম মিহি কণ্ঠে জবাব দিল, জি বাবা। রাশেদ আর মিনা রেস্ট নিতে নিজের রুমে চলে গেলেন। ড্রয়িং রুমে রয়ে গিয়েছে বোন ময়ূরী, গালে হাত দিয়ে টিভি দেখছে ময়ূরী। মম রিমোট দিয়ে টিভি বন্ধ করে দিল। ময়ূরী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। মম অভিমানী গলায় বলে ওঠে, আমার সাথে কথা না বলে তুমি টিভি দেখছো? তাহলে এখানে এসে কি লাভ হলো যদি আমাকে কেউ গুরুত্বই না দেয়? ময়ূরী মুচকি এসে মমের গাল টেনে দিল, হাত বাড়িয়ে গলা জড়িয়ে ধরলো। কে বলেছে গুরুত্ব দেয় না? আমার মিষ্টি ভাবিতে তো আমার কাছে সবার আগে। মম মুখ কালো করে বলল, কাছে আসলে ভালোবাসা দেখাও, দূরে থাকলে কি আমার কথা মনে পড়ে? ময়ূরী বলল, অবশ্যই মনে পড়ে তোমার কথা, পড়াশোনার প্রচুর চাপ, সেজন্য প্রতিদিন ফোন দিতে পারি না। মম ঠুটুলটে ধীরে গলায় জানাই, পড়াশোনার কথা আর বইল না, মাস্টার মশাই এই পড়াশোনা নিয়ে যা প্যারা দেয়, মাঝে মধ্যে ইচ্ছে করে পড়াশোনা যে বানিয়েছে তার কপাল ফাটিয়ে দেই। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওতে একটা লাইক দিয়েন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।